স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি তারা অতি দ্রুত সময়ের মধ্যে 100টি উপজেলা মেয়রের এনসিপি সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এবং আশা করি ধাপে ধাপে বাকিদের নাম প্রকাশিত হবে এবং আমাদের প্রার্থীরা সেই অনুযায়ী এখন থেকেই সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্বাচনের কার্যক্রম শুরু করবেন। এবং এনসিপি সমর্থিত আজকে যে 100 জন প্রার্থীর নাম ঘোষণা হলো, সকলকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। আমাদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা কাজ করছি, কথা বলছি, কিন্তু আমরা দেখছি যে সরকারের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্দিষ্ট রূপরেখা এখন পর্যন্ত আমরা পাইনি, কোনো সময়সীমা আমরা পাইনি যে নির্বাচনটা কিভাবে হবে। আমরা আশা করবো যে সরকার দ্রুত সময়ের মধ্যে, যেহেতু ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে একটা টাইম লাইন আমাদেরকে দেওয়া যায় এই সময়ের মধ্যে সিটি কর্পোরেশন, এই সময়ের মধ্যে উপজেলা, এভাবে নির্বাচনটা হবে। এখন পর্যন্ত তারা যেটা বলছেন অতি দ্রুত, এখন দ্রুততা 5 বছর হতে পারে, 5 মাস হতে পারে। তো আমরা একটা স্পষ্ট সময়সীমা দাবি করছি। আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে তারা প্রশাসকের পদে বসে থেকে ভোট চাচ্ছেন এবং সিটি কর্পোরেশনের প্রশাসকের কাজ নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু তারা পোস্টার দিয়ে পুরো নগরের সকল দেয়াল ভরে ফেলেছেন। তো গণতন্ত্রের কথা বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলাটিকে হত্যা করছেন। আমরা এর আগেও নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে আমরা দাবি জানিয়েছি যে প্রশাসক যারা নিয়োজিত হয়েছেন তারা সেই সিটে বসে, প্রশাসকের চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে এটা নির্বাচনটা একদম স্টার্টিং থেকেই বিতর্কিত এবং একপাক্ষিক এবং নির্বাচনে কোনো ধরনের লেভেল ফিল থাকবে না। আমরা দেখছি যে দেশে হামের যে প্রকোপ সেটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। আমরা মনে করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে এটাকে এক ধরনের জাতীয় সংকট হিসেবে চিহ্নিত করে এই সংকট মোকাবেলায় আমাদের সরকার বিরোধী দল মিলে সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই সময়ে কার দোষ বেশি কার দোষ কম এই কথা না বলে আমাদের একসাথে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসতে হবে। এবং আমাদের আরেকটা জিনিস, এই হামের প্রকোপ বৃদ্ধির পিছনে কাদের অবহেলা, কাদের অনিয়ম জড়িত আছে সেটাও সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে বের করে আনা প্রয়োজন। আমরা দেখছি যে দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে। আমরা বিগত অন্তর্বর্তী সরকারের সময় বারবার শুনেছি যে নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হবে। আমরা বর্তমান সরকার আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বারবার শুনি যে কোনো মব চলবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে, কিন্তু মাঠের পরিস্থিতি ভিন্ন। জনগণের নিরাপত্তা এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে এবং আমরা বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে ব্যাহত হচ্ছে সেটা বিভিন্ন ইনস্ট্যান্স আমরা সারা দেশে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে ইদানিং সীমান্ত আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এটা একটা কনসার্নের বিষয়। আমরা আশা করি যে সরকার সীমান্ত হত্যা রোধে শক্তিশালী ডিপ্লোম্যাটিক অবস্থান নিবে এবং এজন্য ভারত সরকারের কাছে এটা প্রশ্ন রাখবে এবং ভারতের যে বাংলাদেশে রাষ্ট্রদূত আছেন তাকে ডেকে নিয়ে সরকার জবাবদিহিতা চাইবে যে এই সীমান্ত হত্যা কেন বাড়ছে। আমরা আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাটাই সর্বাগ্রে দেখতে চাই। এই যে সরকার সবার আগে বাংলাদেশ বলে, কিন্তু সীমান্ত হত্যার ব্যাপারে কোনো কথা যখন সরকার বলে না, কোনো কূটনৈতিক পদক্ষেপ নেয় না, তখন আমাদের মনে হয় যে আসলে সবার আগে তো বাংলাদেশ, এটা তাদের মুখের বলি, কাজের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাই না। আমরা দেখছি যে খুবই কনসার্নের বিষয়, আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের নির্বাচনের পর, সেখানে নির্বাচনের পরবর্তী সময় আমরা বুলডোজার চলতে দেখছি এবং সেখানকার মুসলমানদের উপর এক ধরনের নৃশংস আক্রমণ এবং হামলা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের বিভিন্ন গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের ভারতেরও বিভিন্ন অংশের জনগণকে আমাদের পাশে পেয়েছি। আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেকে আমাদের গণতান্ত্রিক লড়াইয়ে বিভিন্ন সময় আমাদের পাশে তাদের বিবৃতি বক্তব্যের মাধ্যমে তাদের সংহতি প্রকাশ করেছেন। আমরাও যখন এনআরসি সিএ আইন করা হয়, পশ্চিমবঙ্গে যখন আন্দোলন হয়, জেএনইউতে যখন আন্দোলন হয়, আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি। তো জনগণের সাথে আমাদের যে একটা সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে, সেটা আমাদের অব্যাহত ছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা পশ্চিমবঙ্গে যারা হামলার শিকার হচ্ছেন, যারা কমিউনাল ভায়োলেন্সের শিকার হচ্ছেন,
যারা একটি উগ্রবাদী শক্তির দ্বারা নিষ্পেষণের শিকার হচ্ছেন, তাদের প্রতি আমাদের সংহতি সমর্থন জানাচ্ছি এবং এই ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও আহ্বান জানাতে চাই যে আপনারা এই যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এটা নিয়ে আরও সচেতনতা প্রয়োজন। এবং আমরা মনে করছি যে এই অঞ্চলের মুসলমানরা তারা নিপীড়নের শিকার হচ্ছেন, তারা কমিউনাল ভায়োলেন্সের শিকার হচ্ছেন শুধুমাত্র ধর্মের পরিচয়ের কারণে। এবং এই আধুনিক বিশ্বে এটা এক ধরনের প্রাচীন বর্বরতার মতো একটা দৃশ্য হয়ে ফুটে উঠছে। এবং আমরা শুনছি যে আসামের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে তিনি একটা রাষ্ট্রীয় সাংবিধানিক পদে বসে তিনি বলছেন যে তারা রাতের অন্ধকারে সেখানকার যাদেরকে তাদের সন্দেহ হয় যে তাদের নাগরিক না তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করেন। এটা অত্যন্ত গর্হিত একটা বক্তব্য, অত্যন্ত সেন্সিটিভ একটা বক্তব্য। একজন দায়িত্বে বসে থেকে বলছেন যে তারা ইলিগালি পুশব্যাক করেন বাংলাদেশে। কিন্তু এটা নিয়ে আমরা দেখছি যে বাংলাদেশের সরকারের কোনো স্পষ্ট বক্তব্য কিন্তু আমরা পাই নাই। আমরা বাংলাদেশের এই বর্তমান সরকারের সময়টা খুব কম হলেও আমরা বারবার দেখছি কূটনৈতিক ক্ষেত্রে তারা অবস্থান নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। এবং আমরা এবারই প্রথমবারের মতো হয়তো দেখলাম যে বাংলাদেশ কোনো একটা নির্দিষ্ট বলয়ের দিকে বন্ধ করে ঝুঁকে যাচ্ছে, যার ফলে আমরা আমাদের বন্ধুদেরকে হয়তো হারাচ্ছি, সম্ভাব্য বন্ধুদেরকে হারাচ্ছি। আমাদের আহ্বান থাকবে কূটনৈতিক ক্ষেত্রে সরকার আরো শক্তিশালী অবস্থান নেবে এবং বাংলাদেশের স্বার্থকে না তারা ভয়েস রেজ করবে এবং ভারতের যারা নিপীড়নের শিকার হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তাদের পক্ষে দাঁড়াবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তারপরে আমরা বিশেষ কথা। এমন কোনো ঘটনা আমাদের জানা নেই, যদি আপনি আমাদেরকে দিতে পারেন কোনো নিউজ থাকলে আমরা আচ্ছা, আমাদের হচ্ছে আসা যেমন বিএনপির সাথে রাজনীতি করেছে এরকম আছে, পূর্বে জামায়াত ইসলামের সাথে রাজনীতি করেছে এরকম আছে, পূর্বে কোনো দলের সাথেই রাজনীতি করেনি এরকম আছে, আজকে থেকে 5 বছর 7 বছর রাজনীতি করেছিল, আওয়ামী লীগের রাজনীতিতে অতিষ্ঠ করে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। সেই রকম কিছু মানুষ যারা আবার একই সাথে জুলাইয়ের পক্ষে ছিল, যারা মনে করে যে আওয়ামী লীগ একটা স্বৈরাচার ছিল এবং তারা অপরাধ করেছে, এরকম কিছু পদপ্রার্থী এখানে এসেছে। তো সামগ্রিকভাবে সকল রাজনৈতিক দলের মধ্য থেকে যাচাই বাছাই করে যাকে আমাদের মনে হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য জিতে আসতে পারবে আমরা তাদেরকে রেখেছি। জাতীয় নির্বাচনে একসাথে 11 দল নির্বাচন করেছি। সেই নির্বাচনী জোট এখন জাতীয় সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে কাজ করছে, কিন্তু স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি। কারণ আমরা আগামীর যে স্থানীয় যে নির্বাচন, দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থানীয় নির্বাচনে স্পেশালি উপজেলা কিংবা পৌরসভা পর্যায়ে এটা একটু কঠিন হয়ে যায় 11 দল একসাথে একজন প্রার্থী। তো সেটা তারপরে যদি জোটবদ্ধভাবে হয় সেটা নির্বাচনের একটা আলোচনার বিষয়, সে অনুযায়ী সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়নে আমরা এককভাবে প্রস্তুতি নিয়ে আমাদের প্রার্থী ঘোষণা করব। শুভেন্দু অধিকারের বক্তব্যকেও কি আমাদের সিরিয়াসলি নিতে হবে? আর আসলে
শেখ হাসিনা তো আমরা যতদূর জানি যে ভারতের মধ্যে এখন এক ধরনের অবরুদ্ধ অবস্থায় আছেন আর কি। তবে আমরা দাবি করব এবং আমরা সরকারের কাছেও দাবি জানাচ্ছি যে শেখ হাসিনাকে, যেহেতু তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের কাছে ফিরে দেওয়ার জন্য, এবং শুভেন্দু অধিকারী যদি চান তাহলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে এয়ারপোর্টে পাঠিয়ে দিতে পারেন, তারপরটা আমাদের টেরিটরির মধ্যে আমরা দেখে নিব। একটা শুধু অ্যানাউন্সমেন্ট অ্যাড করি, এরপরে ভাই প্রশ্নটা। আমরা যে 100 জন প্রার্থী ঘোষণা করলাম, আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বৃন্দ থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কিংবা সংশ্লিষ্ট জেলা আহ্বায়ক, সদস্য সচিব সহ যারা দায়িত্বশীল আছে, তারা আমাদের ঘোষিত প্রার্থীদের সাংগঠনিক কার্যক্রম থেকে শুরু করে রাজনৈতিক সকল কার্যক্রম তারা অবজার্ভ করবেন। তারা যদি সন্তোষজনক কার্যক্রম থাকে তাদেরকে দিয়ে আমরা নির্বাচনে অগ্রসর হব, কিন্তু সে অনুযায়ী যদি আমরা কারো সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রমে গাফিলতি দেখতে পাই, তাহলে আমরা প্রয়োজনে কাউকে উইথড্র করে তুলনামূলক অধিক যোগ্য কাউকে আমরা সেখানে আবার নতুন করে মনোনীত করতে পারি। আগের যে সরকারটা ছিল, আমাদের সরকার, সেই সরকার আপনি একজন প্রতিনিধি ছিলেন, উপদেষ্টা ছিলেন। এই বিশাল আমাদের এই যে শিশুরাদের মৃত্যুর যাত্রা লম্বা হচ্ছে, এই দায় কি আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে দায় এড়াতে পারে, বা সে অংশ হিসাবে, সরকার অংশ হিসাবে আপনি কি তার দায় এই দায় পূর্ববর্তী আগামী 19শে মে আপনি পুরিয়া যাচ্ছেন সম্মেলনে, তো সেই সম্মেলন সম্পর্কে আপনি একটু আমাদেরকে অবগত করতে। এই দায় আসলে যখন থেকে হামের টিকা দেয়া নিয়ে আসলে অনিয়মটা শুরু হয়, যখন থেকে এটা যে মনোযোগ সরকারের এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের মনোযোগটা সরে যায়, তখন থেকেই যারা দায়িত্ব ছিল সবাইকে এই দায় নিতে হবে। এটা আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছে। আওয়ামী লীগ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা দায়িত্বে ছিলেন তাদের, এবং বিএনপি সরকারের সময় যারা এখন দায়িত্বে আছেন, সকলকে নিতে হবে। তবে আরো স্পেসিফিকলি আমার মনে হয় যে এটা নিয়ে তদন্ত করা প্রয়োজন। এবং অনেক ক্ষেত্রে হয় কি যে একটা টিকা নিয়মিত 10-15টার মতো টিকা নিয়মিত দিতে হয়। অনেক ক্ষেত্রে যেটা হয় যে এগুলো দায়িত্বে থাকে স্বাস্থ্য অধিদপ্তর, এবং তার অধিদপ্তরের মধ্যেও কোনো একজন উপসচিব, সিনিয়র সরকারি সচিব যার শাখায় তার দায়িত্বটা থাকে। তো কে স্পেসিফিকলি দায়িত্ব অবহেলা করছে সেটা দেখে তাকে শাস্তির আওতায় আনা প্রয়োজন, যাতে করে ভবিষ্যতে এ ধরনের আর কোনো অবহেলা না হয়। আর দ্বিতীয়ত, সাউথ কোরিয়াতে আমি ইউনেস্কো এপিসিআইসির একটা হিউম্যান রাইটস ইন সিটিজ ফোরামের একটা সম্মেলন আছে মানবাধিকার বিষয়ক, সেটাতে অংশগ্রহণ করতে যাচ্ছি। সেখানে একই সাথে আমি সাউথ কোরিয়ার যেই 18ই মে তাদের গণঅভ্যুত্থান দিবস, সেই দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে 19 তারিখ আবার দেশে ফিরব।